This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ফের শুট আউট। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত হাড়োয়া থানা এলাকার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর গ্রামে বাসিন্দা রঘুনাথ দাস, তার বাড়িতে চলল গুলি। রঘুনাথ দাসের মেয়ে শুয়েছিলেন জানলার পাশে, এসে দুষ্কৃতীরা অর্থাৎ একজন বা দুজন ছিল, তা এখনো জানা যায়নি, গুলি করে পালিয়ে যায়। শুধু তাই নয়, যে রিভলভার দিয়ে গুলিটা চালানো হয়েছিল সেই রিভলভারটিও ফেলে চম্পট দেয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২৮ বছরের শম্পা দাস। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, রঘুনাথ বাবুর মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, দুষ্কৃতীরা গুলি লাগে তার কোমরে এবং পিঠে। কি আপডেট খবর রয়েছে, কি জানাচ্ছেন রঘুনাথ বাবু এবং তার পরিবারবর্গ? দেখো, হাড়োয়া থানার যে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুরের বাসিন্দা এই রঘুনাথ দাসের মেয়ে যে শম্পা দাস, এই বয়স হচ্ছে ২৮ বছর। তার বিয়ে হয়েছিল মিনাখা থানার ধুতুরদাহ গ্রামে। পারিবারিক অশান্তির জেরে বেশ দীর্ঘদিন ধরে সেখানে সংসার করে, তাদের একটি পুত্র সন্তান হয়। তারপর কিন্তু অশান্তি থামে না, যার কারণে এই বধূ অর্থাৎ এই শম্পা দাস কিন্তু স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে আসে। তারপর কিন্তু এই সমস্যা গিয়ে দাঁড়ায় আদালতে, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের একটা মামলা চলছে আদালতে, যেটা জানা যাচ্ছে পরিবার সূত্রে। গতকাল রাত্রে যখন তারা ঘুমিয়েছিল, এই শম্পা দাস বাপের বাড়িতে ছিলেন, সেই ঘুমিয়েছিল ঘরের মধ্যে এবং জানলার পাশে। সেই সময় কিন্তু দুষ্কৃতীরা এসে পরপর গুলি চালায় ২ রাউন্ড। ১ রাউন্ড গুলি পিঠে লাগে এবং অন্য একটি গুলি তার বুকে লাগে। দেখো, এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে এবং গুলির শব্দ পেয়ে গ্রামবাসী সঙ্গে সঙ্গে ছুটে আসার পর কিন্তু দুষ্কৃতীরা বেগতিক বুঝে সেই ব্যবহার করা যে রিভলভার, সেটা কিন্তু এলাকায় ছেড়ে তারা পালিয়ে চলে যায় এবং সেই গ্রামের মানুষজন তখন সঙ্গে সঙ্গে এই শম্পা দাসকে ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে সেখানে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতায় আরজিকর হাসপাতালে তার নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরো ভয়ানক শারীরিক পরিস্থিতি থাকলে সেখান থেকে এনআরএস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে সংকটজনক অবস্থা, তার শরীরে যে গুলিগুলো প্রবেশ করেছে সেইগুলি বার করার চেষ্টা করছে চিকিৎসকরা। কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে মিনাখার যে এসডিপি আমিনুল ইসলাম তিনি এসছেন এবং হাড়োয়া থানার পুলিশ সেখানে গেছেন এবং কিভাবে গুলি চালালো, কোন দিক দিয়ে দুষ্কৃতীরা এসেছিল, কখন কোনটা থেকে গুলি চালালো, সমস্ত বিষয় কিন্তু তারা খুঁটিয়ে জানার চেষ্টা করছে। এবং জানা যাচ্ছে যে এই শম্পা দাসের পরবর্তীকালে অর্থাৎ দিবস চলাকালীন কিন্তু সে আরেকটি বিয়ে করেছিল কলকাতায়। এই আক্রোশে কি এই ঘটনা ঘটিয়েছে এই প্রথম যে স্বামী ছিলেন সে, এই নিয়ে কিন্তু পুলিশ ধন্দে রয়েছে। এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে এই গুলিকাণ্ডের পেছনে কার হাত রয়েছে। এই শম্পা দাসের আরো অন্য কোনো শত্রু আছে না তার পারিবারিক কোনো শত্রু এই ধরনের ঘটনা ঘটেছে, এখনো কিন্তু পুলিশের কাছে পরিষ্কার নয়। তবে পুলিশ কিন্তু পরিষ্কার জানতে চাইছে এবং পুরো ঘটনাটাই কিন্তু পরিষ্কার হতে চাইছে যে এই গুলি চালানোর ঘটনায় কারা কারা জড়িত রয়েছে এবং কি উদ্দেশ্য কি ছিল, কি জন্য গুলিটা চালালো, কি জন্য তাকে প্রাণে মারার জন্য এই ধরনের কাণ্ডকর্ম ঘটালো। দেখো, এসডিপিও তিনি গেছেন এলাকায়, গিয়ে সমস্ত পারিপার্শ্বিক আশপাশে যারা রয়েছে এবং গ্রামবাসী রয়েছে প্রত্যেকের সঙ্গে খুঁটিয়ে কথা বলছেন পরিষ্কার হওয়ার জন্য। গোটা ঘটনাটা কিন্তু তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ এবং মিনাখার এসডিপিও। এবং ইতিমধ্যে জানা যাচ্ছে যে শম্পা দাসের দাদা তিনি জানাচ্ছেন যে তার বিয়ে হয়েছিল বামনপুর ধুতুরদাহ অর্থাৎ মিনাখা থানার ধুতুরদাহ তার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর থেকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মণিমান্য চলছিল এবং সেই মণিমানা না হওয়ার কারণেই দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল, পারিবারিক ব্যাপার। সেই ঘটনায় বোনকে তারা ওখান থেকে নিয়ে আসে এবং বোনের
যেটা জানাচ্ছে যে ওই ছেলের সঙ্গে অর্থাৎ যার সঙ্গে বিয়ে হয়েছিল, যে স্বামী, তার সঙ্গে একটা গরু তার সঙ্গে সংসার করতে পারবে না এমন সে অপদার্থ, তার জন্য সে বোনটাকে ওইখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে বাড়িতে রেখেছিল। বাড়িতে রাখার পর কিন্তু সেই ছেলে কখনো আসেনি এদের বাড়িতে যে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য, যার কারণে তারা কিন্তু দ্বারস্থ হয় আদালতে বেশ দীর্ঘদিন ধরে চলছে এই মামলা চলছে, যে যাতে তাদের বিবাহ বিচ্ছেদ হয় তার জন্য মামলা চলছে। এবং তাদের একটা সন্তান আছে, পুত্র সন্তান, সেই সন্তান কিন্তু তাকে দিদার কাছে ছিল, দিদার কাছে থাকার সুবাদে কিন্তু তার কোনো রকম ভাবে কোনো ক্ষতি হয়নি। হয়তো মায়ের কাছে থাকলে সেই সন্তানটারও হয়তো গুলিবিদ্ধ হতো। এই মর্মান্তিক ঘটনায় কিন্তু সাক্ষী থাকলো গোটা সারোয়া থানা এলাকার লোকজন। এই ব্যাপার নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামের মধ্যে, এবং গ্রামের মানুষ যেটা জানাচ্ছে যে এই ধরনের ঘটনা কখনো আমাদের এই গ্রামে ঘটেনি, এই প্রথম ঘটলো। এর পেছনে কার হাত রয়েছে, কি ধরনের মানুষ কোন দুষ্কৃতী এই হামলা চালিয়েছে, পুরো ঘটনা নিয়ে কিন্তু হাওড়া থানা এবং মিনাখার এসডিও পুরো তদন্ত নেমেছে, এবং তদন্ত নেমে তারা জানার চেষ্টা করছে এবং দুষ্কৃতীকে অবিলম্বে গ্রেপ্তার করবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং গ্রামবাসীদের যেসব দাবি, গ্রামবাসীরা বলছে যে যারা এই ধরনের কাজ ঘটিয়েছে তারা অবিলম্বে গ্রেপ্তার হোক এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, না হলে আগামী দিনেও এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তাতে করে যে রিভলভার দিয়ে গুলিটা করেছিল দুষ্কৃতীরা, সেই রিভলভারটি ফেলে দিয়ে গেছে, সেই রিভলভারটা কি এভিডেন্স হিসেবে ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে? কারণ ওই রিভলভারের মধ্যেই কিন্তু দুষ্কৃতীর হাতের ছাপ রয়েছে। শ্যাম, একদমই প্রবিদ্যা, পুলিশের কিন্তু হাতে অস্ত্র রয়েছে, অর্থাৎ দুষ্কৃতীরা যখন দুষ্কর্ম করে এবং তখন কিন্তু তারা একটা ভুল করে যায়, সেই ভুলটা কিন্তু এই দুষ্কৃতীরা করে গেছে, যার কারণ হচ্ছে তারা রিভলভার ছেড়ে গেছে। যে অস্ত্র ব্যবহার করেছে সেই অস্ত্রের টোটাল ফিঙ্গারপ্রিন্ট যদি এখন পরীক্ষা করা হয় ল্যাবরেটরিতে, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে এই দুষ্কৃতীর চিহ্নিত করা যাবে যে দুষ্কৃতীরা কে। অর্থাৎ পুলিশ কিন্তু নাগালের মধ্যে পেয়ে যাবে, যত সম্ভব দ্রুত সম্ভব পেয়ে যাবে। এই নিয়ে কিন্তু কোনো রকম ভাবে দ্বন্দ্ব নেই পুলিশের কাছে। তবে পুলিশ জানতে চাইছে কেন এই গুলিটা করলো, এই গুলিটা কেন করা হলো, এবং একজন মহিলার উপরে এইভাবে অত্যাচার করা হলো, এইভাবে গুলি বর্ষণ করা হলো। এটা কিন্তু একটা মর্মান্তিক ঘটনা, সেটা পুলিশও মেনে নিতে পারছে না, এবং গ্রামবাসীরা কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক রয়েছে। যত দ্রুত পারে দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হোক এবং গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। একদমই তাই। কিন্তু সাহেব, এখানে আরো একটা প্রশ্ন আছে, ডিভোর্স চলাকালীন সেই ডিভোর্সটা যতক্ষণ না ফয়সালা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আর একটা বিয়ে করা, এটা কিন্তু আইনের চোখে অপরাধ, অন্তত এমনটাই কিন্তু ভারতের আইন বলছে। আমি জানি না এই জায়গায় দাঁড়িয়ে ডিভোর্সের মামলা চলাকালীন কি করে তিনি সেকেন্ড ম্যারেজ করলেন, কার প্ররোচনায় করলেন, কি কারণে করলেন, এবং সেখানে আইন বৈধতা আদৌ দিয়েছে কিনা, এগুলো কিন্তু একটা প্রশ্ন নয় কি সাহেব? একদমই দেখো, এই যে গুলি ঘটনা হয়েছে, গুলি ঘটনা একটা মহিলার দুষ্কৃতী কে থাকতে পারে বা শত্রু কে থাকতে পারে। যদি সেই হিংস্র মহিলা হতো তাহলে সে বাড়িতে হয়তো থাকতো না, সে সেফ সাইড থাকতো, তার মতো সে থাকতো, অর্থাৎ দুষ্কৃতীরা তার নাগালেই পেত না। তাহলে এখানে কিন্তু তার পরিবার যেটা সন্দেহ করছে যে প্রথম স্বামী সে কিন্তু এই আক্রোশে বসে, অর্থাৎ সে দ্বিতীয় বিয়ে করেছে, এই জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটাতে পারে। অর্থাৎ হিংসাত্মক ঘটনা, তার স্ত্রীর ওপরে আরেকজন বিবাহ করবে এই স্ত্রীকে, এটা সে হয়তো মেনে নিতে পারেনি। অর্থাৎ তার একটা সন্তান রয়েছে, যতই হোক সেই সন্তানের কথা মাথায় রেখে হয়তো এই ধরনের হয়তো ঘটনা ঘটাতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এখনো কিন্তু আমাদের কাছে পরিষ্কার না যে এই গুলি চালানোর ঘটনায় তার প্রথম স্বামী জড়িত আছে, এটা কিন্তু পরিষ্কার এখনো হয়নি। অর্থাৎ পুলিশ কিন্তু সন্দেহ করছে এবং পরিবার সন্দেহ করছে যে এই ঘটনা ঘটিয়েছে তার প্রথম স্বামী, এবং সেই প্রথম স্বামীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কিন্তু তার বাড়িতে গেছে এবং তার বাড়িতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সে কোথায় আছে, আপাতত সে কিন্তু বাড়িতে নেই, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। পরিস্থিতির ওপর নজর রাখো, আমরা আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করবো এবং আরো আপডেট খবর তুমি আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতে পারবে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে।